নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি সোমনাথ মুখোপাধ্যায়। শুরু করছি 7টার 7 কাউন। আজকে আমাদের বিষয় পিতৃপক্ষে মাতৃপূজার উদ্বোধনী। এটা কতখানি সত্যি, কতখানি ঠিক, কতখানি বাস্তব এবং শাস্ত্রসম্মত। বিষয়টা এসছে আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি পূজার উদ্বোধন করেছেন। হাতিবাগান সর্বজনীন, তালা প্রত্যয় এবং শ্রীভূমি। তারপরে থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে, বিশেষ করে বিরোধী বিজেপি, বাম, কংগ্রেস যারা রয়েছেন বা বিভিন্ন যারা সনাতনপন্থী যারা রয়েছেন তারাই কিন্তু মূলত প্রশ্ন তুলছেন। আমরা এই নিয়ে আলোচনা করব। আজ আমার সঙ্গে রয়েছেন দীপশিখা ভৌমিক, সৌজিত সিংহ এবং জয়দেব ঘর। এদের তিনজনকে আবার নতুন করে পরিচয় করে দেওয়ার মতো অবস্থায় আমার দরকার হবে না, কারণ তিনজনই আমাদের প্যানেলে প্রচুরবার এসছেন। না, সৌজিত বোধহয় প্রথমবার। সরাসরি আমি সৌজিতকে দিয়ে জিজ্ঞাসা করছি। সৌজিত বাবু, আপনারা এটা কেমন ভাবে দেখছেন? দেখুন, একটা জিনিস আমি বলি, আমার পশ্চিমবঙ্গে খুব রিসেন্টলি তৃণমূল কংগ্রেস শাসক দল যে বিষয়টা নিয়ে বারংবার প্রচারে আসছে, সেটা হলো বাংলার অস্মিতা, বাঙালির অস্মিতা নষ্ট করে দিচ্ছে, এরকম একটা বড় ধারণা। সেখান থেকে বোঝাচ্ছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই পুজোয় যে স্বাস্থ্যবিধি যেটা রয়েছে, আমাদের পুরাণে যেটা রয়েছে, যে পিতৃপক্ষে কোন রকম শুভ কাজ করতে নেই, পিতৃপক্ষে বিবাহ করতে নেই, পিতৃপক্ষে বলে কোন শুভ কাজ আপনার যদি গৃহ নির্মাণ হয়, গৃহ প্রবেশ হয়, করতে নেই, কোন সম্পত্তি ক্রয় করতে নেই। কেন এই সময়টা বলা হয় যে যারা তিন পুরুষ যারা থাকে কোন জীবিত ব্যক্তির, তিন পুরুষকে শান্তি দেওয়ার জন্য, তাদের আত্মা শান্তির জন্য এবং স্বর্গলাভের জন্য তর্পণ করা হয়, শ্রাদ্ধ করা হয়, এই ধরনের কাজগুলো করা হয়। সেখানে নিয়ম বহির্ভূত শাস্ত্র না মেনে সনাতনী শাস্ত্রকে এইভাবে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যেভাবে এবারই প্রথম নয়, এর আগেও দেখেছি, এর আগে বেশ কয়েক বছর ধরে যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পিতৃপক্ষের মধ্যে এইভাবে পুজোগুলো উদ্বোধন করছে, এটা প্রচন্ড দৃষ্টিকটু এবং স্বাস্থ্যসম্মত নয় বলে মনে করি। এটা একটা খুব ফল আছে, আমরা কেউ মানেন না, কিন্তু আমি বলি আপনার এটা খুব ফল আছে একটা, এবং যার জন্য দেখবেন আছে সারা পশ্চিমবঙ্গে হাহাকার লেগে গেছে। পশ্চিমবঙ্গে একটা শিক্ষিত লোকের জায়গা ছিল, শিক্ষার এখানে কদর ছিল, সারা ভারতবর্ষ জুড়ে বাঙালি একটা আলাদা সম্মান ছিল, সেই সম্মান ক্ষুণ্ণ হয়ে গেছে। আজকে হাজার হাজার শিক্ষক, তারা সুপ্রিম কোর্টের শিক্ষক চাকরি হারা হাহাকার ঘুরে বেড়াচ্ছে। আপনি দেখুন এখানে ধর্ষণ বেড়ে গেছে, খুন রাহাজানি বেড়ে গেছে। প্রত্যেক দিন টিভি খুললে আমরা দেখছি কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে, কোথাও না কোথাও খুন রাহাজানি হচ্ছে। এগুলো মনে হয় কিছুটা শাসকের তো একটা অপদার্থ শাসক হলে যা হয় সেটাও যেমন হচ্ছে, সাথে সাথে এই বছর পর বছর এই পিতৃপক্ষের মধ্যে পুজো উদ্বোধনে একটা কুপ্রভাব বলেও মনে হয়। এটা আপনি দীপশিখা কি বলবেন? আপনি দীপশিখা শুনতে পাচ্ছেন? দীপশিখা, আপনার আওয়াজ আসছে না। দীপশিখা, আপনার আওয়াজ আসছে না। আচ্ছা, আপনি একবার ডিসকানেক্ট হয়ে আরেকবার জয়েন করুন, আওয়াজের প্রবলেম হচ্ছে কোনো। জয়দেব বাবু, আপনি কি বলবেন? যিনি বললেন তাকে যদি কাউন্টার করতে হয় তাহলে এক উত্তর দিতে হয়, আর আমি আমার বক্তব্য রাখলে আর একটা বক্তব্য রাখি। প্রথম কথা হচ্ছে যে বাংলার ইউনেস্কো আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত পুজোর থিম সং বা লোগো বা মোটো যাই বলুন, সেটা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। এটা ধর্মের থেকেও বড় একটা উৎসব। এই উৎসবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধ যারাই বাংলায় থাকে তারা নেমে পড়ে ধর্ম ভুলে। অতএব ধর্ম যার যার, উৎসব সবার। এই জিনিসটাই বিজেপি বুঝতে পারে না এবং আমার মাননীয় প্যানেলিস্টও বুঝতে পারেনি যে এটা শুধু পুজো নয়, পুজো বাড়িতে হয়, প্যান্ডেলে পুজো হয়, কিন্তু উৎসবটা হয় সারা বাংলা জুড়ে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করেনি। মায়ের মূর্তি প্যান্ডেল তো তৈরি হচ্ছে 2 মাস ধরে, এই পিতৃপক্ষেও তৈরি
হয়েছে, সেই সৃষ্টি কর্মটাকে তিনি স্বীকৃতি দিয়ে সেই সৃষ্টির ফিতে কেটে তিনি উদ্বোধন করেছেন। সেই সৃষ্টিটাকে তিনি না মায়ের প্রাণ প্রতিষ্ঠা করেছেন, না মাকে ফুলচন্দন অর্পণ করেছেন, না মাকে স্পর্শ করে মায়ের উদ্বোধন করেছেন। তিনি তো কোনো পূজা আচার অনুষ্ঠান করেননি। তিনি যে চালাপত্রয়, শ্রীভূমি, হাতিবাগানের যে সৃজন শিল্প সত্তাটাকে উদ্বোধন করেছে, সেটা বাংলার উৎসবের একটা অঙ্গ। সেই অঙ্গ থেকে আজকে বাংলা ইউনেস্কো হেরিটেজ প্রাপ্ত হয়েছে। সেই উৎসবটাকে আরো সাফল্যমণ্ডিত করতে, মানুষকে আরো বেশি দিন ধরে এই উৎসবের আমেজ উপভোগ করতে তিনি মহালয়ার আগেই উৎসব শুরু করে দিলেন। তিনি তো કોઈ পুজো শুরু করেননি, তিনি মন্ত্রপাঠ করেননি, তিনি বেলতলায় গিয়ে ষষ্ঠী পুজো করে তো পুজো অর্চনা করে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করেননি। পুজো আসছে কোথা থেকে? মাকে ঘিরে যে সৃষ্টি, যে সংস্কৃতি, যে উৎসব বাংলায় জুড়ে যায়, সেই উৎসবটাকে তিনি আজকে উদ্বোধন করলেন। এতে অন্যায় কি আছে? জয়দেববাবু, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন এবছর তিনি প্রায় 3000 পুজোর উদ্বোধন করবেন। সেটা কি তাড়াহুড়ো করে করতে গিয়ে, সমস্ত পুজোর উদ্বোধন করতে গিয়ে পিতৃপক্ষে উৎসবের সূচনা করলেন না তো, মাতৃ উৎসবে? এসব শুভেন্দু অধিকারীর দৈন্যতা, দেউলিয়াপন। প্রত্যেক বছর এই মরা কান্না গায় বিজেপি, এই পিতৃপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করে দিল, হায় হায় কেন? আর উত্তরপ্রদেশ থেকে 50,000 60,000 বেকার ছেলে ডবল ইঞ্জিনের সরকারের রাজ্য থেকে এসে পশ্চিমবঙ্গে শিক্ষকের পরীক্ষা দেয়। তাদের যখন জিজ্ঞেস করা হয় কেন বাংলায় এসে পরীক্ষা দিচ্ছ, না ওই উত্তরপ্রদেশে বুলডোজার বাবা শুধু বুলডোজার চালায় কিন্তু চাকরি দেয় না। সেই জন্য আমরা শিক্ষিত উত্তরপ্রদেশবাসী 55,000 এসছি বাংলায় শিক্ষকতা করব বলে। আর সেই রাজ্যে বিরোধী দলনেতা মরা কান্না গায় নাকি এইটা করে বাংলায় বিরাট খরা হয়ে যাচ্ছে। আজকে বাংলায় উত্তরপ্রদেশ, বিহার থেকে ডবল ইঞ্জিনের সরকার থেকে এসে পরীক্ষা দিচ্ছে সরকারি চাকরির শিক্ষক নিয়োগে। কেন? সেই রাজ্যে চাকরি পায়নি, সেই রাজ্যে মোদী, যোগী। এখানে তো বাঙালি অস্মিতার, এখানে তো বাঙালি অস্মিতার একটা ধাক্কা বড়। পুজো নেই, এখানে কোথাও পুজো নেই। এটা পুজো হয়নি, এটা উৎসবের সূচনা হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম 294টাতে নিজেই প্রার্থী, সেই রকম যেরকম এতগুলো পুজোকে 1,10,000 টাকা করে তিনি অনুদান দিয়েছে, যার জন্য আজকে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে অর্থনীতি হৃষ্টপুষ্ট সমৃদ্ধ হয়েছে, সকলের হাসি চওড়া হয়েছে। জয়দেববাবু, একটা ইনফরমেশন আপনার সাথে, জয়দেববাবু একটা ছোট্ট ইনফরমেশন, জয়দেববাবু একটা ইনফরমেশন আপনার সাথে, ছোট্ট ইনফরমেশন শেয়ার করব। এই রাজ্যে মানে অর্থাৎ বাংলায় কোন একটি জেলার কোন একটি ব্লকে, আমি নামটা তুলছি না, পরে বলছি, এই অনুদানের টাকা 76টা চেক বাউন্স হয়েছে, 76 চেক বাউন্স। দেখুন, নিন্দুকের কাজ নিন্দার রটনা করা। একদম তথ্য হাতে নিয়ে বলছি। অফিস থেকে আপনাকে আমি বলছি, শুনুন না মশাই, এটা ট্রেজারি অফিস থেকে আসে। আপনারও চেকে নামের বানান ভুল হলে, ক্লাবের অ্যাকাউন্টের সঙ্গে নামের বানান স্পেলিং মিস্টেক হলে নিঃসন্দেহে বাউন্স হয়। আপনার জীবনেও আপনার চেক বাউন্স হতেই পারে। আপনার নামে সোমনাথের আমি ইটা যদি না দিই, আপনার চেকও বাউন্স হবে। তার মানে কি আমি গিল্টি না আপনি গিল্টি? ক্লেরিক্যাল মিস্টেক। ও টাকাটা, ওই চেকটা বাউন্স হয়েছে, আবার ওটাকে রিজেনারেট করে দেওয়া হবে প্রশাসন থেকে। পূজা কমিটির অ্যাকাউন্ট থেকে 260 টাকা কেটে নিয়েছি ইতিমধ্যে। যাই হোক, আপনার কাছে আসছি, আপনার সাথে দীপশিখা চলে আসে। দীপশিখা, আপনি আসছি, আপনার কাছে আসছি। দীপশিখা কি বলবে এই পিতৃপক্ষে মাতৃর পূজা উদ্বোধন? দেখুন, শাস্ত্র মতে দেবীর চক্ষুদান হয় মহালয়ার দিন সূর্যোদয়ের পরে এবং পুজো শুরু হয় ষষ্ঠীর দিন বোধন দিয়ে। এই নিয়ম কোনো আচার নয়, এটা মানুষের বিশ্বাস। বাংলার আজকে আমাদের পূর্বপুরুষদের থেকে পাওয়া উত্তরাধিকার। এবং খুব দুঃখের সঙ্গে দেখছি যে আজ পুজো কমিটিগুলো সব মহালয়ার আগের দিন থেকেই উদ্বোধনের আয়োজন করে ফেলছে। মাতৃ প্রতিমা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, তাকে চক্ষুদান পর্যন্ত করা হয়ে যাচ্ছে। এটা শুধু স্বাস্থ্য বিরোধী নয়, এটা ভক্তির অমর্যাদা এবং দেবী দুর্গার
চক্ষুদান মহালয়ার আগে করা মানে শিকড়ে কেটে গাছকে দাঁড় করানোর একটা চেষ্টা করা, এবং কোনোদিনই সেই জিনিস টেকে না। সুতরাং আজকের দিনে এই যে সুবিধাবাদী প্রচার, লোভ আর মানে সময়ের তালকে গুলিয়ে দিয়ে দেবীর পূজাকে কমপ্লিটলি ইগনোর করে একটা রাজনীতিকরণ করা বা অ্যাবসলিউটলি একটা বিজনেস তৈরি করা দুর্গাপুজোকে কেন্দ্র করে, এই জিনিসটা খুবই অনুচিত হচ্ছে এবং পুরো বেঙ্গলের কালচারটাকে নষ্ট করা হচ্ছে। দুর্গাপুজো আজকের দিনে কিছুই নয়, একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটি হয়ে গেছে, যেখানে কিছু ক্লাবগুলোকে কিছু সুবিধা পাইয়ে দিয়ে তাদেরকে এক্সট্রা টাকা দিয়ে মমতা ব্যানার্জি নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করছেন, এবং হেন তেন প্রকারেরও দুর্গাপুজোকে কেন্দ্র করে নানাভাবে বৈষয়িক প্রচেষ্টা করে মানুষকে নিজের দিকে টানার একটা খুবই মানে কি বলবো, খুবই অনৈতিক একটা স্টেপ নিচ্ছে। কিন্তু জয়দেব বাবু তো মানতে নারাজ, এটা দুর্গাপূজার সূচনা হয়নি, উৎসবের সূচনা হয়েছে। জয়দেব বাবু কোথায় গেলেন? জয়দেব বাবু আমাকে একটা কথা বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কার্নিভাল করার পরে, পুজোকে অনন্য মাত্রা দেবার পরে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ করেছে। পশ্চিমবঙ্গে 800-900 বছর ধরে দুর্গা পুজো হয়, এবং বামফ্রন্টের 34 বছরেও দুর্গা পুজো হয়েছিল, ইউনেস্কো ফিরে তাকায়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুজোকে যে আঙ্গিকে নিয়ে গেছে, যে কালচারাল স্পিরিটকে নিয়ে গেছে, সেটাই তো বিজেপির যারা ধ্বজাধারী সনাতনের মুখোশধারী তার চিনতেই পারল না। বাংলা বাঙালির পালস, বাংলাকে চিনতে পারেনি, বাঙালিকে চিনতে পারেনি। আর এটা বাংলার বাড়ির 15 দিন পুজো নয় যে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ফিতে কেটে এসছে বা ফুল চড়িয়ে এসছে। ঠাকুর তো তৈরি হচ্ছে 2 মাস ধরে। সেই পুরো প্যান্ডেল সৃষ্টিটাকে তিনি উদ্বোধন করেছে, উৎসবের সূচনা করেছে। এখানে পুজো আসছে কোথায়? পুজোর মন্ত্রপাঠ উচ্চারণের মাধ্যমে, ব্রাহ্মণের মাধ্যমে সেই পুজোর সূচনা হবে। আপনারা এই গণতান করে বাঙালির মন থেকে আরো দূরে সরে যাচ্ছে। জয়দেব বাবু দীপশিয়া কিছু বলছে। জয়দেব বাবু দীপশিয়া কিছু বলছে। আরে চক্ষুদান হয়নি তো প্যান্ডেলের আর কোনো শিল্প নেই, ঢাকের বদল বাজতে নেই, ঢাক বাজাতে পারে না, শিল্প সবটা প্রকাশ করতে পারে না। এটা পুজো শুধু নয়, বারবার মনে রাখবেন, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। আপনারা ভুলিয়ে ফেলছে। জয়দেব বাবু ওনাকে বলতে দিন। জয়দেব বাবু ওনাকে বলতে দিন। ধর্ম যার যার। জয়দেব বাবু ওনাকে কিছু বলতে দিন। আপনার পুজোর রাজনীতিকরণ করার জন্য জায়গাটাকে এমন জায়গায় নিয়ে এসেছেন, একটা বিজনেস। বিজেপির নিউ টাউনের অফিসে দুর্গা পুজো হয় কেন? যে বছরই ভোট হয় সে বছরই বিজেপির পার্টি অফিসে দুর্গা পুজো হয় কেন? জয়দেব বাবু কেন হচ্ছে? জয়দেব বাবু ওনাকে বলতে দিন। অফিসে বিজেপির পার্টি অফিসে ভোট এলেই কেন দুর্গা পুজো হয়? সৌজিৎ কি বলবে? বিজেপির পার্টি অফিসে ভোট এলেই কেন দুর্গা পুজো? জয়দেব বাবু দিতে হবে তো গরিব মানুষগুলোকে সমন্বয়ন করতে হবে। আপনারা তো শেখেননি, শুধু আদানিকে বড়লোক করতে শিখেছেন। আপনারা তো শুধু আদানিকে বড়লোক। জয়দেব বাবু ওনার বলতে দিন। গরিব মানুষকে বড়লোক করতে শেখেননি। আপনারা আদানি আম্বানিকে বড়লোক করুন, মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষকে বড়লোক করুন। আপনারা আদানি আম্বানিকে বড়লোক করুন, মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষকে বড়লোক করুন। সৌজিৎ কি বলবে? আদানি আম্বানিকে বড়লোক। সৌজিৎ কি বলবে? ক্লাবগুলোকে পয়সা দেওয়ার জন্য পয়সা থাকে, স্টুডেন্টদের। আপনি আদানি আম্বানিকে পয়সা দেওয়ার জন্য যেমন পয়সা রাখেন, পয়সা দেওয়ার আদানি আম্বানিকে বড়লোক করুন, আমরা গরিব মানুষকে। আদানি আপনারা আদানি আম্বানিকে বড়লোক করুন, আমরা গরিব মানুষকে বড়লোক করুন। রাজনৈতিক অনুগত। আদানির নাম নিতে সোমনাথবাবু আপনাদের চাপ আছে। আমার কোনো চাপ নেই। ব্রডকাস্টিং মিনিস্ট্রি থেকে চিঠি ধরিয়ে দেবে। আদানির নাম নিলে কিন্তু সোমনাথ বাবু আপনাকে ইনফরমেশন ব্রডকাস্টিং এ। আমাদের কোনো চাপ নেই। আদানিদেরকে তেল মারতে আপনারাও গিয়েছেন। পূজার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উপস্থিত হয়ে। আমরাও গিয়েছি মানে আপনারাও যাচ্ছেন, যান, এটা প্রমাণ করছে। তারপরে আদানিকে তেল মারেন এটা প্রমাণ করলেন তো আপনি। ঠাকুর ঘরে গিয়ে আমি তো কলা খাইনি। দেখুন আদানির বিরুদ্ধে কিন্তু কলা খাইনি, আদানিকে তেল মারছে এটা স্বীকার করে নিলেন নির্লজ্জ ভাবে অন এয়ার।
আপনি আদানিকে তেল মারছেন। সৌজিত কি বলবে? সৌজিত চুপ কেন? কি ম্যাডাম, বিজেপির মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারিটা কি ম্যাডাম? ম্যাডাম ব্যাপক কেলেঙ্কারি শুনেছেন? ম্যাডাম ব্যাপক কেলেঙ্কারি শুনেছেন? এসএসসি কেলেঙ্কারি শুনেছেন? ভুলে যাবেন না, ভুলে যাবেন না, ভারতবর্ষ একটাই। সৌজিত মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারি, এসএসসি কেলেঙ্কারি, সেগুলো কেন ভুলে যান? গুজরাটের ব্রিজ ভেঙে পড়লে সেটা একটা ফ্রড না একটা ফ্রড? শুধু বাংলায় এসে আচ্ছা, আমি দুজনকে খাবার জন্য বলছি। সৌজিত কিছু বলতে আছে? জয়দেব বাবু, সৌজিত আছে প্রথম। নাম দিচ্ছেন সরকারি অনুষ্ঠান পুরস্কার বন্টনের একাংশ রাজনৈতিক। দীপশিকা ফিরবো আপনার কাছে, দীপশিকা আপনার কাছে ফিরবো। সৌজিত তুমি একদম মুখে কুলু পেটে বসে আছো কেন? সৌজিত তুই শুনতে পাচ্ছ? সৌজিত জোরে বলো, বা একটু তাহলে একবার কেটে আবার জয়েন করো, তোমার কথা শোনা যাচ্ছে না। আমি যেটা বলছিলাম, হ্যাঁ বলুন। বাঙালির নামে নিন্দা করলে বাংলার মানুষ তাকে শোনে না। আপনাকে কিছু বলতে হবে না দীপশিকা ম্যাডাম। 294টা আসনের মধ্যে 50টা জিতে দেখান। 294টা আসনের মধ্যে 10টা জিতে দেখান। বাংলায় একটা আসন জিততে পারবেন কিনা সেটার চেষ্টা করুন। আপনার নিজের সময়ের জন্য অপেক্ষা করুন, সবাইকে বক্তব্য রাখতে দিন। এটা হারমাতগিরি করার জায়গা নয়, এটা টিভি ডিবেট। প্লিজ ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড। আপনাকে 30 সেকেন্ড দেওয়া আছে, আমাকেও দিতে হবে। বলুন দীপশিকা। ইংরেজি বুঝি না, ইংরেজের দাঁত, আমরা ইংরেজি বুঝি না। বাবার গানের বংশজ আমরা। জয়দেব বাবু, এক মিনিট, আপনার একটা ছোট্ট ভুল হচ্ছে। জয়দেব বাবু আপনার একটা ছোট্ট ভুল হচ্ছে। জয়দেব বাবু দীপশিকা কিন্তু মত, জয়দেব বাবু আমার বলতে দিন। জয়দেব বাবু, দীপশিকা কিন্তু মত আদর্শে কংগ্রেস করে। এটাই পারে বিজেপি টেম্পার দেখাতে। দীপশিকা কিন্তু বিজেপির সাথে দীপশিকা কিন্তু কোনো যোগাযোগ নেই। হ্যাঁ সৌজিতকে বলতে দিন। হ্যাঁ সৌজিত শুনতে পাচ্ছি। আপনার এই হারমাতগিরি সব জায়গায় চলবে না। সৌজিত, হ্যাঁ সৌজিত তুমি কি বলবে? আমি দুজনকে থামতে বলছি। আপনারা সৌজিতকে বলতে দিন। দীপশিকা এবং জয়দেব বাবু দুজনকে বলছি, সৌজিতকে বলতে দিন। দীপশিকা একটু সৌজিতকে বলতে দিন। সৌজিতকে একটু বলতে দিন। ধর্মমত নির্বিশেষে সকলে সেই পূজা অংশগ্রহণ করেন, উৎসব সবার মানছি আমি, কিন্তু আমার বক্তব্য দুর্গা পূজাটা কি আর হিন্দুদের রইল না? হিন্দুদের যদি উৎসব হয়ে থাকে তাহলে হিন্দু শাস্ত্র মতে কি তার সেটা পালন করা উচিত নয়? আর দ্বিতীয় আপনি বলছি একটা কথা উত্তর দিন আমাকে, যে আপনি যেটা বলছেন যে এটা উৎসব, শুধু এটা সকলের জন্য। আমি বলি মমতা ব্যানার্জি আপনার জিজ্ঞাসা করে বলুন, আপনি বলুন যখন রমজান হয়, মহরম হয়, ঈদ হয়, তখন কি একইভাবে ইসলাম শাস্ত্রমত বিধি লঙ্ঘন করে উনি করতে পারবেন? সেই ক্ষমতা রয়েছেও না আপনার মুখ্যমন্ত্রী। আপনি পশ্চিমবঙ্গবাসী তো, মুখ্যমন্ত্রীটা মনে হয় সাংবিধানিক ভাবে আপনারও। আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অস্বীকার করতে পারেন না, অপমান করতে পারেন না। আপনার মুখ্যমন্ত্রী মানে ওরা আপনার মুখ্যমন্ত্রী নয়? এই প্যানেলে আপনার আমার নয়। এই তো হচ্ছে আপনাদের অ্যাফেয়ার। আপনার মুখ্যমন্ত্রী, ওই মুখ্যমন্ত্রীটা আপনারও শ্রদ্ধা করতে শিখুন, সম্মান করতে শিখুন। আপনার মোদীজিকেও ভারতবর্ষের মানুষ সম্মান করবে না। একেই তো উনি নন বায়োলজিক্যাল, আপনাদের মোদীজিকেও সম্মান করবে না।
যদি প্রধানমন্ত্রী হিসেবে আমরা সম্মান করি, আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে সম্মান করতে শিখুন। ঈদে লাগাম দিন, মুখ্যমন্ত্রীকে বলুন আমাদের মুখ্যমন্ত্রী, বলুন আমাদের মুখ্যমন্ত্রী। সাংবিধানিক গণতান্ত্রিক কাঠামোয় কিভাবে কথা বলতে হয়। আপনার মুখ্যমন্ত্রী কি চাই? মুখ্যমন্ত্রী তো আপনারও, যেমন প্রধানমন্ত্রী আমার তেমনি আপনার, মুখ্যমন্ত্রী যেমন আমার তেমন আপনার। কিন্তু একটা কথা ঠিক নয় কি? কিসের উত্তর দেবো? কিসের উত্তর চান বলুন? ভক্তির জায়গায় আজকের দিন দখল করেছে বাণিজ্য এবং প্রচার, সেটা মেনে নিন। স্বাধীনতার স্বাধীন সংস্কৃতির জায়গায় আজকে বসে লাল চেল্লাকে যেভাবে বেসরকারীকরণ করে দিল মোদী, রেল বেচে দিল, তেল বেচে দিল, পোর্ট বেচে দিল, মোদী সব বেচে দিল, তার কাছ থেকে শিখবো কি না সংস্কৃতি বাণিজ্য শিখবো না? দেশের প্রধানমন্ত্রী সব পেয়েছে, আর উনি তো ডাক্তারিও করেছেন। আরে উনি যে পড়েছেন ওনার ডিগ্রি আছে, ডিগ্রিটা দেখাতে বলুন না। হাইকোর্ট থেকে গিয়ে কেন ডিগ্রি দেখাতে বলুন করে? আচ্ছা, একটা প্রশ্ন আছে আবার, একটা প্রশ্ন আছে। ডিগ্রিটা তো দেখতে পাবেন, মোদীর ডিগ্রিটা দেখতে পাবেন। মোদী ডিগ্রি দেখাবে না, মোদী কাগজ দেখাবে না, অথচ দেশের মানুষের কাগজ দেখতে চাইবে। মোদী নিজের কাগজ দেখাবে না, অথচ মোদী সারা ভারতবর্ষের সবার কাগজ দেখবে। মোদী দেশের সবার কাগজ দেখবে, নিজের কাগজ দেখাবে না। একটা কথা আমি তিনজনকে বলছি, একটা কথা। সৌজিৎ, দীপশিখা একটু থামবেন। একটা কথা বলছি। সৌজিৎ বাবু, দীপশিখা, দেখা যাক সিএ হলো, এনআরসি হলো, হলো, এসআইআরও গাড়ি গড্ডাতেই যাবে। অত আনন্দ করার কিছু নেই। সিএ এনআরসি করাতে পেরেছেন বাংলায়, সিএ এনআরসি করাতে পেরেছেন বাংলায়, ওয়াকফ করাতে পেরেছেন বাংলায়, বাংলায় ওয়াকফ করাতে পেরেছে। বাবা কথা বলতে দুজনে মিলে ভালো প্যানেল সামলেছেন সোমনাথ দা। আমি একটা বাংলায় জয়দেববাবু হলো, বাংলায় এসআইআর। জয়দেববাবু, আমি একটা আপনার কাছে প্রশ্ন করছি। ওনার দল আমি একটা কথা বলছি, যখন রমজান হবে, ঈদ হবে, মহরম হবে, তখন কি আপনি যার মুখপাত্র মাননীয় উনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এসছেন, একইভাবে ইসলাম রীতিনীতি লঙ্ঘন করার সাহস দেখাবেন? সাহসের তো ব্যাপার নয়। দুর্গাপুজোর লোগো লাইনই হচ্ছে ধর্ম যার যার উৎসব সভা। সেখানে আমাদের এখানে ধর্মকে আপনি হিন্দু মুসলমানে কেন আনছে? আরে হিন্দুরা এত উদার নয়, হিন্দুরা এত উদার নয়, হিন্দুরা আপনাদের পাল্লার করে উদার নয়। যে দুর্গাপুজোকে হিন্দু রীতি মেনে হয়, হিন্দু শাস্ত্র মতে হয়, সেই রীতিনীতি বলে আমি ভোটে জিতেছি, মোদী বলে আমি ভোটে জিতেছি। সেই রকম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিতেছে। কে বলে? সাংবিধানিক ভোটে জিতেছে মোদীকে, মোদীকে, মোদীকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কে হবে? তাহলে মোদীকে। হিন্দু রীতি লঙ্ঘন করতে পারে। বিজেপিকে বলবো হিন্দু হিন্দু করা ছাড়ুন। হিন্দুরাই আপনার ঘর ছেড়ে দিয়েছে, আপনাকে অপাহিত সরকার বানিয়ে দিয়েছে, ল্যাংড়া সরকার হিন্দুরাই বানিয়ে দিয়েছে। ওই হিন্দু হিন্দু করা ছাড়ুন। মোদীকে ল্যাংড়া সরকার উপহার দিয়েছে হিন্দুরাই, মোদীকে পূর্ণ অনুমোদ দেয়নি। ঠিক আছে, আমি আজকে আরেকটি তথ্য আমি আপনার সাথে শেয়ার করছি। ল্যাংড়া সরকার, মোদী সরকার ল্যাংড়া সরকার। মোদী সরকার ল্যাংড়া সরকার কেন হলো? মোদী সরকার ল্যাংড়া সরকার কেন হলো? ওই হিন্দু হিন্দুরাই আপনাদের পেছন থেকে সরে গেছে, হিন্দুরাই আপনার পেছন থেকে সরে গেছে।
হিন্দুরাই আপনার পেছন থেকে সরে গেছে, মোদী ল্যাংড়া সরকার নিয়ে বসে আছে। মোদী কেন ল্যাংড়া সরকার নিয়ে বসে আছে? মোদী কেন ল্যাংড়া সরকার নিয়ে বসে আছে? মোদী কেন ল্যাংড়া সরকার নিয়ে বসে আছে? মোদী কেন ল্যাংড়া সরকার নিয়ে বসে আছে আমাকে একটু বলুন। এত তো হিন্দু হিন্দু করছে, তাহলে হিন্দুরা কি ভোট দিয়েছে মোদীকে? তাহলে কেন মোদী আজকে ল্যাংড়া সরকার? মোদী যদি হিন্দুদের আচ্ছা জয়দেববাবু একটু থামবেন, জয়দেববাবু একটু থামবেন, আপনি জয়দেববাবু একটু থামবেন। হিন্দুরাই মোদীকে ল্যাংড়া সরকার দিল, মোদীকে ল্যাংড়া সরকার দিল হিন্দুরা, মোদীকে ল্যাংড়া সরকার দিল হিন্দুরা, মোদীকে ল্যাংড়া সরকার দিল হিন্দুরা। এত হিন্দু হিন্দু করবেন না। কি ধরনের হিন্দু মানুষকে আপনি মেনে নিয়ে আছেন যে 30 বার ল্যাংড়া সরকার বলে ওনার মনে শান্তি হচ্ছে না ল্যাংড়া কথাটা বলে? ওনার সদুত্তর না থাকার জন্য এগুলো বলছে। খুব গায়ে লাগবে, খুব গায়ে লাগবে, সত্যিটা শুনতে খুব গায়ে লাগবে। আহা গো কি ব্যথা, কি ব্যথা, সত্যিটা শুনতে কি ব্যথা লাগছে। ল্যাংড়া সরকারকে ল্যাংড়া সরকার। আচ্ছা আমি আর একটা তথ্য, আমি তিনজনকে থামতে বলছি, তিনজনকেই থামতে বলছি, আমি একটা তথ্য দিচ্ছি, আমি একটা তথ্য দিচ্ছি। আপনার দেশ দ্বিতীয় বৃহত্তম হচ্ছে বিশ্বে। প্ল্যাটফর্মে এখনো মানুষ নাচে ঘুমোয়, প্ল্যাটফর্মে এখনো মানুষ নাচে ঘুমোয়, এখনো অর্ধনগ্ন ভারতবাসী ঘুরে বেড়ায়, এখনো ডাস্টবিন থেকে খাবার তুলে খায়। তৃতীয় বিশ্ব বৃহত্তম অর্থনীতি আদানি আম্বানির জন্য করেছে। এখনো প্ল্যাটফর্মে মানুষ নগ্ন হয়ে শুয়ে থাকে, আধপেটা আর্ধেক থাকে, আধপেটা প্ল্যাটফর্মে এখনো দেশবাসী আছে। আদানি আম্বানিকে বড়লোক করেছে, ঠিক আছে, আদানি আম্বানিকে বড়লোক করে দ্বিতীয় কেন আপনি প্রথম অর্থনীতিও করতে পারেন, আপনি প্রথম অর্থনীতিও করতে পারেন। উনি থাকতেন এর আগে কংগ্রেস সরকারকে দেখেছি আমরা, কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী বিভিন্ন ওয়ার্ল্ড ক্লাস মিটিং এ গেলে উনি কিভাবে থাকতেন, নির্বোধ লোকের মতো পিছিয়ে থাকতেন এবং পিছনে কলকাঠি না রাখতেন। সিজফায়ার নিয়ে ট্রাম্প মোদীকে পুরো মাঞ্জা দিয়ে দিল, সিজফায়ার নিয়ে ট্রাম্প মোদীকে আজকেও মাঞ্জা দিল। এই ভিসা 1 কোটি টাকা দাম, নমস্তে ট্রাম্প, নমস্তে ট্রাম্প, 1 কোটি টাকা ভিসার দাম, 1 কোটি টাকা, নমস্তে ট্রাম্প, ভিসার দাম 1 কোটি টাকা, নমস্তে ট্রাম্প, নমস্তে ট্রাম্প, ভিসার দাম 1 কোটি টাকা। আজকে জয়দেববাবু আমাদের হাতে আগে সময় শেষ, ওদের বলতে দিন। জয়দেববাবু রাম বলল যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ, রাম বলল যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ। ট্রাম্পের চুজুকে যুদ্ধ বন্ধ করে দেয়, ট্রাম্পের চুজুকে যুদ্ধ বন্ধ করে দেয়। ট্রাম্প বলল যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করে দেবে। ট্রাম্পের দাম আজকে ইকোনমিক ভিসা 1 কোটি টাকা, নমস্তে ট্রাম্প, নমস্তে ট্রাম্প। যাই হোক, আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষ, অনুষ্ঠানের সময় একদম শেষ, বাধ্য হবে, আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষ। জয়দেববাবু অনুষ্ঠানের সময় একদম শেষ আমাদের। আচ্ছা আমি আর বলবো না, মোদী রাজ্যে বলা যায় না, আমি জানি মোদীর রাজ্যে বলা যায় না। সোমনাথ দা আপনি বলতে দিয়েছেন অশেষ কৃপা, এবারে আমি তাহলে 50 নট করে যাচ্ছি। আমি আমার প্রোগ্রাম বিজেপি রাজ্যে তো বলা যায় না, বিজেপি আমলে তো কণ্ঠরোধ করে দেয়, কণ্ঠরোধ করে দেয়। গণতন্ত্রের গলা টিপেছে, মিডিয়ার গলা টিপেছে, এবারে আমাদেরও গলা টিপে। এখনো রীতিনীতি মেনে হিন্দু শাস্ত্র মতে কি পুজোটা হয়? হয় না, 100 বার হয়। যদি হয় তাহলে হিন্দু রীতিগুলো সকলে পালন করা উচিত, সেটাই হবে, সেটাই হবে, সকলে পালন করা উচিত। আরে পুজোর জন্য বাইরে মেলা বসেছে। আরে আপনি বকুলতলায় মেলায় গেছেন, মেলা বোঝেন?
বাংলা সংস্কৃতি তো বোঝেন না, বুঝতেই পারছি। মেলা বোঝেন, মেলা খেলা বোঝেন, আমরা তো মেলায় উদ্বোধন করে দিয়েছি। আমরা কিন্তু অনুষ্ঠান একদম শেষ করতে হচ্ছে, একদম সময় নেই। আমরা উত্তরের উদ্বোধন করেছি, আমরা মেলার উদ্বোধন করেছি, আমরা মায়ের উদ্বোধন করিনি। মেলা খেলা বুঝুন। আমি তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে ছিলেন আমার সঙ্গে ছিলেন এতক্ষণ জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক, বিজেপি মুখপাত্র সৌজিত সিংহ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ছিলেন, এবং কংগ্রেসের মুখপাত্র দীপশিখা ভৌমিক রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ছিলেন। আজকে শনিবার, আগামীকাল মহালয়া, তার ঠিক আগেই কিন্তু পিতৃপক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি পূজার উদ্বোধন করেছেন, শ্রীভূমি, টালাপোত্তা এবং হাতিবাগান সর্বজনীন। তারপরেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, পিতৃপক্ষে কি পূজার উদ্বোধন করা সম্ভব। তারপর কিন্তু আমরা আজকের এই আলোচনায় নিয়ে বসেছিলাম, আলোচনা থেকে এটা বেরিয়ে এলো, জয়দেব বাবু কিন্তু বলছেন এটা পূজার উদ্বোধন নয়, এটা উৎসবের উদ্বোধন। কিন্তু জয়দেব বাবুর সাথে একমত হতে পারলেন না সৌজিত এবং দীপশিখা। আবার আগামীকাল দেখা হবে ঠিক সন্ধ্যা 7টায় 7টার 7 কাহন নিয়ে। নমস্কার, ভালো থাকবেন।